বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কবি রবিউল মাশরাফি এবং আমি জুলফিকার স্বপন ঢাকা থেকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাড়ীখাল গ্রামে স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়িতে এসেছি। সেখানে একটি মিউজিয়াম রয়েছে এবং এখানে বেতার যন্ত্র বিষয়ে স্যার জগদীশ চন্দ্র বসুর কিছু কথা আমাদের কবি রবিউল মাশরাফি এখন পরে আপনাদের শোনাচ্ছে। অনেক ধন্যবাদ জুলফিকার স্বপন। আসলে আমরা রানীখালে যে এখানে এসে অভিভূত হয়ে গেলাম যে স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়িটা তার বাড়ির মধ্যে যেখানে তিনি থাকতেন সেই ঘরের বিল্ডিং এর মধ্যে আমরা আছি। বিল্ডিংটা অনেক উঁচু। এখানে আমি তার সম্পর্কে একটু বলে নিই যে 1858 সালের 30শে নভেম্বর বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রাড়ীখাল গ্রামে জগদীশ চন্দ্র বসুর জন্ম হয়। তার পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন তৎকালীন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। জগদীশ চন্দ্রের শৈশব কেটেছে গ্রাম বাংলার সাধারণ মানুষের সঙ্গে মিশে। বাবার ইচ্ছাতেই তিনি প্রথমে গ্রামের পাঠশালায় ভর্তি হন যাতে দেশি ভাষা ও মাটির সাথে তার নাড়ির টান অটুট থাকে। সেই জগদীশ চন্দ্র বসু আসলেই মাটির টানটা ধরে রেখেছেন। আমি তার অনেকগুলো আবিষ্কার আছে, যেমন গাছেরও প্রাণ আছে, জীবন আছে, সেটা তিনি আবিষ্কার করেছেন। এবং গ্রাহাম বেল যে রেডিও বেতার যন্ত্র তৈরি করেন তার আগেই কিন্তু জগদীশ চন্দ্র বসু স্যার উনি এটার মূল তত্ত্বটা সূত্রটা তৈরি করেন, যা এখানে লেখা আছে। দেখেন, আমি পড়ে শোনাই। বেতার যন্ত্রের উন্নয়নে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর অবদান। স্কটিশ তাত্ত্বিক পদার্থবিদ ম্যাক্সওয়েল বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ তরঙ্গের অস্তিত্ব গাণিতিকভাবে প্রমাণ করতে পেরেছিলেন, কিন্তু সেই তত্ত্ব পরীক্ষামূলকভাবে প্রমাণ হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ পদার্থবিদ অলিভার লজ তড়িৎ চৌম্বক নিয়ে আরো গবেষণা করেন। তিনি বলেন, এই তরঙ্গ দৃশ্যমান আলোর মতোই প্রতিফলন প্রতিসরণের মতো বৈশিষ্ট্য সমন্বিত। সেই সময়ে তার এই গবেষণা বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু সহ আরো অনেক বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করেছিল। 1894 এর কোনো এক নভেম্বরে তিনি তার মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দিয়ে কলকাতা টাউন হলে গান পাউডার প্রজ্বলিত করেন এবং টাউন হল থেকে 75 ফুট দূরে অবস্থিত একটি ঘন্টা বাজাতে সক্ষম হন। অলিভার লজের গবেষণাপত্র প্রকাশের প্রায় 1 বছরের মধ্যেই 1895 সালের মে মাসে তিনি তার প্রথম গবেষণাপত্র ওয়ান পোলারাইজেশন অফ ইলেকট্রিক রেজ বাই ডাবল রিফ্র্যাক্টিং ক্রিস্টালস প্রকাশ করেন। একই বছর অক্টোবর মাসে তার দ্বিতীয় গবেষণাপত্রটি লর্ড র্যালের হাত দিয়ে পৌঁছায় লন্ডনের রয়্যাল সোসাইটিতে। 1995 সালের ডিসেম্বরে লন্ডনের ইলেকট্রিশিয়ান নামক জার্নালে তার রচিত অন এ নিউ পোলারিস্কোপ প্রকাশ হওয়ার পর ইলেকট্রিশিয়ান মন্তব্য করেছিলেন, শুড প্রফেসর বোস সাকসিড অন পারফেক্টিং অ্যান্ড patenting his coherer, we may in time see the whole system of Coast Light College Laboratory. বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু অলিভার লজের এই গবেষণাকে আরো উন্নত করলেন। তিনি দেখলেন তরঙ্গের আলোক প্রকৃতি ব্যাখ্যায় বৃহৎ দৈর্ঘ্যের তরঙ্গ খুবই অনগ্রসর, তাই তিনি তরঙ্গকে মিলিমিটার পর্যন্ত হ্রাস করলেন। এই ক্ষুদ্র তরঙ্গের উপরে লেখা তার অদৃশ্য আলোক বইটিতে তিনি লিখেছেন যে অদৃশ্য আলো সহজেই ইটের দেয়াল এমনকি দালান ভেদ করে বেরিয়ে যেতে পারে, ফলে এর সাহায্যে সহজেই তার ছাড়াই অর্থাৎ ওয়্যার ছাড়াই যে কোনো বার্তা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা যেতে পারে, যেমন আমরা মোবাইলে এখন পাচ্ছি, তার আগে রেডিওতে পেয়েছি। বেতার রেডিও গবেষণায় তার উল্লেখযোগ্য অবদান হচ্ছে তিনি সর্বপ্রথম বেতার তরঙ্গ শনাক্ত করতে সেমিকন্ডাক্টর জাংশন ব্যবহার করেন। এখনকার সময়ে ব্যবহৃত অনেক মাইক্রোওয়েভ যন্ত্রাংশের আবিষ্কারকও তিনি। তার গবেষণা থেকেই 1954 সালে পিয়ারসন ও ব্র্যাটেইন বেতার তরঙ্গ শনাক্তকরণের জন্য সেমিকন্ডাক্টর ক্রিস্টাল ব্যবহার করেন। 1897 সালে লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে তিনি তার এই কাজের ব্যাখ্যা করেন। সে সময় তিনি ওয়েভ গাইড হর্ন অ্যান্টেনা, ডাই ইলেকট্রিক লেন্স, পোলারাইজার এবং সেমিকন্ডাক্টর ব্যবহার করেছিলেন, যাদের দ্বারা তৈরি তরঙ্গের কম্প্যাঙ্ক ছিল প্রায় 60 গিগাহার্টজের মতো।
তার তখনকার আবিষ্কৃত বেশ কয়েকটি যন্ত্র এখনো বোস ইনস্টিটিউটে সংরক্ষিত আছে, ওখানে আছে, যেগুলো আমরা পরে দেখাবো। জেনে অবাক হতে হয় তার সেই গবেষণা থেকেই তৈরি করা 1.3 অর্থাৎ 1.3 মিলিমিটার ছোট্ট মাল্টি বিম রিসিভার, যা এখন আমেরিকার এরিজোনায় অবস্থিত NRAO 12 মিটার টেলিস্কোপ এর ব্যবহৃত হচ্ছে। চারটিখানি কথা। বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর সম্পর্কে বলতে গিয়ে নোবেল বিজয়ী স্যার নেভিল মাট বলেন, জেসি বোস তার নিজের সময় থেকেও আরো 60 বছর পরের চিন্তা ভাবনা করেছিলেন। অর্থাৎ এখন আমি যে চিন্তা করছি আরো 60 বছর পরে কি হবে, সেই চিন্তাগুলো স্যার জগদীশ চন্দ্র বসু ভেবেছিলেন। যেমন নজরুলও বলেছিলেন, দেখবো আবার বিশ্বটাকে হাতের মুঠোয়, নাকি একটা কথা আছে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় মুঠোয় করে। অর্থাৎ এই যে মোবাইল আমরা দেখছি, রবীন্দ্রনাথ নজরুলও এরকম বলেছিলেন। জগদীশ চন্দ্র বসুও ঠিক 60 বছর পরে চিন্তা ভাবনা করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি আজকের পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর দূরদর্শন করতে পেরেছিলেন সেই সময়। স্যার নেভিল মট 1977 সালে সলিড স্টেট ইলেকট্রনিক্স ও এই অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তার এই গবেষণার পিছনে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর গবেষণার বেশ প্রভাব ছিল। অর্থাৎ স্যার নেভিল মট 1977 সালে যে সলিড স্টেট ইলেকট্রনিক্স এর অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন, এর পিছনে যে অবদান ছিল স্যার জগদীশ চন্দ্র বসুর। এবার যে মেশিনগুলো বলা হয়েছে, যে যন্ত্রগুলো, বেতার যন্ত্রগুলোর, সেই যন্ত্রগুলো আমি এখন একটা একটা করে দেখাই। ক্যামেরায় আছেন আমাদের কবি জুলফিকার স্বপন। এটা হচ্ছে, এটাকে বলা হয় অসিলেটিং প্লেট ফাইটোগ্রাফ। অসিলেট, এই যে লেখা আছে অসিলেটিং প্লেট ফাইটোগ্রাফ। এই যে এবার এটা আছে অটোমেটিক রুট গ্রোথ রেকর্ডার। রুট অর্থাৎ এই যে যে রুট দিয়ে আমাদের শব্দগুলো, কথাগুলো আসবে, সে রুট হচ্ছে এখানে দিয়ে আসে রিসিভারে যাবে। এই হচ্ছে রেসপন্স রেকর্ডার। ওখান থেকে যখন বার্তা প্রেরণ করবে, এখানে এসে রেসপন্স করবে, সেই রেসপন্স রেকর্ডার হচ্ছে এই যে, এই দেখেন এখান থেকে এসে এখানে রেকর্ড হচ্ছে, রেকর্ড হয়ে তারপরে যেখানে যাচ্ছে, এখানে কথা আছে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু ফটোসিনথেটিক বাবলার যন্ত্রটি তৈরি করেন। এই যন্ত্রের মাধ্যমে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের গতি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। দেখছেন কথাগুলো রেকর্ড করা হয়, বিশাল ব্যাপার। হ্যাঁ বিশাল বিষয়। সেই যন্ত্রটিতে পারদ ভাল্ব এবং একটি ইলেকট্রোম্যাগনেটিক রেকর্ডিং ব্যবস্থা সহ একটি বুদবুদ রয়েছে। বুদবুদটি গাছের পাত্রের শীর্ষে বায়ুরোধী লাগানো হয়। সালোক সংশ্লেষণের ফলে বিকশিত অক্সিজেন পারদ ভালভের মাধ্যমে একটি নির্দিষ্ট চাপে মাঝে মাঝে নির্গত হয়, তার চাপে নির্গত হয়। দুটি প্লাটিনাম তার পারদ ভালভের কাছাকাছি এমন ভাবে স্থাপন করা হয় যে ভালভটি উত্তোলনের সাথে একটি বৈদ্যুতিক সার্কিট সম্পন্ন হয় এবং ইলেকট্রোম্যাগনেটিক রাইটার দ্বারা চলমান ড্রামে একটি বিন্দু তৈরি হয়। আচ্ছা, এরপরে ওখান থেকে এই যে ফটোসিনথেটিক বাবলার, এখানে যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলোর মেশিনটা হচ্ছে এখানে। সেই মেশিন থেকে কম্পাউন্ড লিভার ক্রেস্টোগ্রাফ, যেখানে এই শব্দগুলো যে আসার মাধ্যমটা, এটাও একটা যন্ত্র, সেই বেতার যন্ত্রের। ওখান থেকে এখানে, তারপরে আর আছে হ্যাঁ এই যে ক্রস গ্রাফ। এরপরে ক্রস গ্রাফ করে কিভাবে আসবে সেই কথাগুলো, ওখান থেকে ক্রস হয়ে ওই যে পারদে বুদবুদ হয়, বিন্দু তৈরি হয়, সেটা আবার এখানে আসে। আসার পরে এই যে হচ্ছে মাইক্রোওয়েভ অ্যাপারেটাস, অর্থাৎ ঢেউয়ের তৈরি হয়। যে আমরা ছোটকালে দেখতাম এরকম চাপ দিত, অর্থাৎ টেলিগ্রাফ আসতো, চাপ দিত, ছোট্ট করে প্রিন্ট হয়ে বেরোতো। মানুষের শরীর যখন টেস্ট করে, হ্যাঁ। তারপরে এই যে মাইক্রোওয়েভ অ্যাপারেটাস। এরপরে আমি মাইক্রোফোনটা আমি জুলফিকার স্বপনকে দেব, তার কিছু কথা থাকবে, সেও বলবে। আমি বলেছিলাম জুলফিকার স্বপন বলবে, কিন্তু আমি বলে দিচ্ছি। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশ চন্দ্র স্যারকে চিঠি দিয়েছিলেন। জগদীশ চন্দ্র বসু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র 3 বছরের বড়। তার রবীন্দ্রনাথের নিজের হাতের লেখা চিঠি এখানে দেখেন, এই যে আছে। তারপরে জগদীশ চন্দ্র বসু দেখেন, হ্যাঁ তোমার জগদীশ লিখছে তোমার, আর এটা হচ্ছে জগদীশ চন্দ্র রবীন্দ্রনাথকে লিখছে, আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশকে লিখেছে। আর এটা হচ্ছে গান্ধীজি লিখেছেন, মহাত্মা গান্ধী জগদীশ চন্দ্রকে লিখেছে 5-12 করমচাঁদ গান্ধী, 5-12-1928 সালে
মহাত্মা গান্ধী অর্থাৎ করমচাঁদ গান্ধী এই চিঠিটা লিখেছিলেন। এই চিঠিটা লিখেছিলেন, সেই চিঠিটা আমরা দেখালাম। এটাও কি মহাত্মা গান্ধীর লেখা? না। আচ্ছা, এটা কার লেখা? লর্ড ক্যালভিন। আচ্ছা, লর্ড ক্যালভিনের কাছ থেকে লর্ড জর্জের কাছে চিঠির অনুলিপি। আচ্ছা, লর্ড ক্যালভিন এর কাছ থেকে লর্ড জর্জের কাছে চিঠির অনুলিপি, যেটা 1896 সালে এটা দেওয়া হয়েছে। এটা এই লর্ড ক্যালভিনের কাছ থেকে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর চিঠির অনুলিপি, অর্থাৎ যে চিঠিটা লর্ড ক্যালভিন জর্জকে দিয়েছিল সেই চিঠিটার অনুলিপিটাও মূলত স্যার জগদীশ চন্দ্র বসুর চিঠি উনি অনুলিপি করে দিয়েছেন। আচ্ছা, কারণ তিনি লিখেছিলেন ইংলিশে, ইনি সেটাকে বাংলায় ট্রান্সলেট করে দিয়েছেন। এই হচ্ছে ইন্ডিয়ার ডাক টিকিট, ফার্স্ট ডে কভার। জগদীশ চন্দ্র বসুর উপরে 30শে নভেম্বর 1858 সালে যে জন্মগ্রহণ করছিলেন সেটা লেখা আছে, এবং জেসি বোস মাইক্রোওয়েভ অ্যাপারেটাসের মেশিনটা দিয়ে উনি যেটা তৈরি করছেন সেটা ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ এটা ছেপেছে। আর এটা হচ্ছে বাংলাদেশ সরকার 4 টাকার স্টাম্প তৈরি করেছিলেন জগদীশ চন্দ্র বসুর উপরে। ওনার জন্ম এবং মৃত্যু সালও দিয়েছে 1858 সাল থেকে 1937 সাল। এখানে লিখেছে উদ্বোধনী খাম তৈরি করেছিল এটা। তাহলে আমরা এখান থেকে বিদায় নিতে পারি। আমি রবিউল মাশরাফি এবং কবি জুলফিকার স্বপন ও জাহিদুল ইসলাম ভাই, যিনি জগদীশ চন্দ্র বসুর যে বাড়িটা, মূল বাড়ির মিউজিয়ামের দায়িত্বে আছে। আসসালামু আলাইকুম।